অকুপেশনাল থেরাপির কেউ কেউ মানে এখনো আছেন, আপনারা দয়া করে লিভ করেন। আমি তাহলে শুরু করি। যে গত কি পড়াশোনা টেনসর ফাসালাটা পর্যন্ত মনে বলছিলাম, তাই না? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। এখন লোয়ার লিম্বের ভিতরে আরো দুইটা স্ট্রাকচার, আরো দুইটা মানে টপিক যেটা পরীক্ষাতে অনেক ক্ষেত্রে পরীক্ষাতে আসে এবং জিজ্ঞাসা করে, তার ভিতরে টেন্ডো অ্যাকিলিস অথবা অ্যাকিলিস টেন্ডন, আর একটা হচ্ছে প্লান্টার ফাসা। এই দুইটা আমি এখন একটু পড়াই দিই, তারপর হচ্ছে যে ট্রাঙ্ক মাসেল পড়াবো। এখন টেন্ডো অ্যাকিলিস টেন্ডন, এটা যখন আপনাদের মাসেলস আপনার লেগ পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগ যে মাসেল থাকে, এখানে যে সুপারফিশিয়াল যে মাসেল থাকে, যে লেগে তো পোস্টেরিয়র কম্পার্টমেন্টে মাসেল সুপারফিশিয়াল মাসেল থাকে, ওখানে ডিপ মাসেল থাকে। এখন সুপারফিশিয়াল মাসেলে ছিল গ্যাস্ট্রোকনিমিয়াস, সোলিয়াস। এই মাসেল গুলোকে একসাথে বলা হয় কাপ মাসেল, এবং এই মাসেল গুলোর যে কমপ্লিট টেন্ডন সেটা হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। সেই টেন্ডনটার নাম হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। যে টেন্ডনটা ইনসারশন নাই হচ্ছে ক্যালকেনিয়াস, এবং এই টেন্ডনটার এই জন্য অনেকে এই টেন্ডনটাকে ক্যালকেনিয়াল টেন্ডনও বলা হয়। আমি কি বললাম, বোঝা গেল? আমি কি বললাম বোঝা গেছে নি? জি স্যার। স্যার আবার বলেন। যে যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগে যে সুপারফিশিয়াল মাসেলের কথা বলছেন, যে গ্যাস্ট্রোকনিমিয়াসে তো আবার দুইটা হেডের কথা বললাম, মিডিয়াল হেড এবং ল্যাটারাল হেড থাকে গ্যাস্ট্রোকনিমিয়াসে। গ্যাস্ট্রোকনিমিয়াস এবং সোলিয়াস এই দুইটা মাসেলকে একসাথে বলা হয় কাপ মাসেল, এবং এই মাসেল দুইটা মাসেল একটা কমন টেন্ডন দিয়ে ইনসারশন নাই ক্যালকেনিয়াসে, এবং এই টেন্ডনটার নাম হচ্ছে অ্যাকিলিস টেন্ডন অথবা টেন্ডো অ্যাকিলিস। এবং এই টেন্ডনটা ক্যালকেনিয়াসে ইনসারশন নাই, এজন্য এই টেন্ডনটাকে অনেক সময় ক্যালকেনিয়াল টেন্ডন হিসাবেও বলা হয়। ক্লিয়ার? এখন এখানে যেটা স্যার টেন্ডনের কিছু তো তথ্য বলা হবে, তারপরেও কিছু জিনিস একটু মনে, যে এই টেন্ডনের সামনের দিকে বার্সা থাকে আবার পিছনের দিকে বার্সা থাকে, এইটা একটু মনে রাখতে হবে। যে যে সামনের দিকে যে বার্সা থাকে সেটাকে বলা হয় রেট্রোক্যালকেনিয়াল বার্সা, আর পিছনের দিকে যে বার্সা থাকে সেটাকে বলা হয় সাবকিউটেনিয়াস বার্সা। এটা যে এই টেন্ডনের সামনের দিকে যে বার্সাটা থাকে সেটার নাম হচ্ছে রেট্রোক্যালকেনিয়াল বার্সা, আর পিছনের দিকে যে বার্সাটা থাকে সেটার নাম হচ্ছে সাবকিউটেনিয়াস বার্সা। এবং এই বার্সা এটা জানা রাখা গুরুত্বপূর্ণ, কারণ আপনার অনেকেরই হিলের পিছনের দিকে অনেক সময় ব্যথা করে, অনেক সময় ফুলে যেতে পারে। এখন সেইটা কি টেন্ডনের কারণে কোনো ব্যথা করতেছে কিনা না বার্সার কারণে করতেছে, সেটা তখন আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি কি বললাম বোঝা গেল তো? কারণ অনেকেরই বার্সাইটিস হয়, এখন অনেকের আবার টেন্ডোনাইটিসও হয়। এখন সেটা কি টেন্ডোনাইটিসের সমস্যার কারণে তার হিলের পিছনে ব্যথা করতেছে না বার্সার সমস্যার কারণে ব্যথা করতেছে, সেটা ডিফারেন্সিয়েট করার জন্য যে এখানে যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলোর সাথে সামনে এবং পিছনে বার্সাও থাকে, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে যে অ্যাকিলিস টেন্ডন ইজ এ টাফ ব্যান্ড অফ fibrous tissue that connects the calf muscle to the heel bone. The Achilles tendon is also called the calcaneal tendon. The আমার কথা কি কেটে কেটে যাচ্ছে নাকি? এখন ঠিক আছে স্যার। নো স্যার। The gastrocnemius and soleus muscle, the calf muscle, unite in one band of tissue, which becomes the Achilles tendon at the low end of the calf. The Achilles tendon then inserts into the calcaneus.
এখন যেটা আগে বললাম যে এখানে বার্সা থেকে স্মল স্যাকস অফ ফ্লুইড কল্ড বার্সা কুশন দ্য অ্যাকিলিস টেন্ডন এট দ্য হিল। The Achilles tendon is the largest and strongest tendon in the body. এটা কিন্তু পরীক্ষাতে ধরে যে আপনার বডিতে সবচেয়ে স্ট্রংগেস্ট টেন্ডন কোনটা, সেটা হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। এখন এই অ্যাকিলিস টেন্ডনের কি কাজ করে? When the calf muscle flex, the Achilles tendon pulls on the heel. This movement allow us to stand on our toes when walking, running or jumping. আমরা যে টোয়ের উপর ভর করে যে মুভমেন্ট গুলো করি, সেই মুভমেন্ট গুলো অ্যাকিলিস টেন্ডনের অনেক বেশি। যেন কাপ মাসেল গুলো রিল্যাক্স হয়, অ্যাকিলিস টেন্ডন গুলো টান পড়ে, তখন হচ্ছে যে আমরা টোয়ের উপরে ভর করে এই কাজগুলো করতে পারি। এখন কোনো কারণে যদি অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায় অথবা কেটে যায়, তাহলে কিন্তু তখন আর টোয়ের উপর ভর করে আপনি ওয়াকিং, রানিং, জাম্পিং এই কাজগুলো করতে পারবে না। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। অ্যাকিলিস টেন্ডন কেটে গেলে তাহলে ফুট ড্রপ হয়ে যাবে। ফুট ড্রপের অনেকগুলো কজ আছে, কারণ আছে, তার ভিতরে অ্যাকিলিস টেন্ডন হচ্ছে একটা কারণ। যে অ্যাকিলিস টেন্ডনটাকে যদি কেউ কেটে দেয় অথবা অ্যাকিলিস টেন্ডন যদি সিভিয়ারলি ইনজিউর্ড হয়, তাহলে ফুটটা ড্রপ করে। তখন ফুটটা নরমালি যে সব সময় হচ্ছে প্লান্টার ফ্লেকশন অবস্থায় থাকবে, এবং এই ধরনের কন্ডিশনে আপনি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। এখন অ্যাকিলিস টেন্ডন এইটার একটা গল্প জানেন কিনা, যে অ্যাকিলিস টেন্ডন এটার নামকরণ করা হয় কেন, এই গল্প কি জানেন? না স্যার। এটা হচ্ছে গ্রিক মাইথোলজির এটা একটা গল্প, যে যে গ্রিক এবং রোমান এখানে অ্যাকিলিস নামে একজন যে যোদ্ধা ছিল, সে এত বেশি শক্তিশালী ছিল যে তাকে কেউ পরাস্ত করতে পারতেছিল না। তখন হচ্ছে যে যারা হচ্ছে সত্যের পক্ষে ছিল, যারা ন্যায়ের পক্ষে ছিল, তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে তাকে পরাজিত করা যাচ্ছে না, কিভাবে পরাজিত করা যাবে। তখন তাদেরকে বলে যে অ্যাকিলিসের একটা দুর্বল পয়েন্ট আছে, সেই পয়েন্টে যদি মানে তোমরা আঘাত করতে পারো তাহলে অ্যাকিলিস মারা যাবে। এবং সেই দুর্বল পয়েন্টটা হচ্ছে অ্যাকিলিস এই টেন্ডনটা, যে ওইটা হচ্ছে দুর্বল পয়েন্ট। এবং এইটার হচ্ছে যে অ্যাকিলিসের মা হচ্ছে যে সে দেবতাদের কাছে বর পাইছিল, যে সে বরের পাইছিল যে তার সন্তানকে অমর বানাবে। এবং তখন তার দেবতারা তাকে একটা শর্ত দিছিল যে অ্যাকিলিসকে তুমি যতটুকু ডুবাতে পারবে, সেই যে ডুবন্ত অংশটুকু যতটুকু পানিতে ডুবায় ফেলবে, সে একটা রিভার স্টাইক্স, এই রিভারের পানিতে অ্যাকিলিসকে ডুবানো হয়। তো এখন অ্যাকিলিসকে ডুবানোর সময় তার মা হচ্ছে যে ওই টেন্ডনের উপরে হাত দিয়ে ডুবায়, যার কারণে টেন্ডনের যে অংশটুকুর উপর হাত দিয়ে রাখে সেই অংশ কিন্তু পানির সংস্পর্শে না আসার কারণে অংশটা আর অমরত্ব লাভ করতে পারেনি, যার কারণে অ্যাকিলিস টেন্ডনের পরবর্তীকালে যুদ্ধক্ষেত্রে এই তথ্যটা পাওয়ার পরে যারা ভালোর পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, তাহলে অ্যাকিলিসের ওই অংশে আঘাত করার পরে তাকে পরাস্ত করে। বোঝা গেল? জি স্যার। এখানে একটা আছে যে the tendon is named after the ancient Greek mythological figure Achilles because it lies at the only part of his body that was still vulnerable after his mother had dipped him, holding him by heel, into the river Styx. এবং এইটার জন্য হচ্ছে যে উনি এত বেশি শক্তিশালী ছিল, কাউকে পরাস্ত করতে পারেন না। এরকম এই টেন্ডনটা হচ্ছে সবচেয়ে শরীরের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে লম্বা টেন্ডন। এখন এই টেন্ডনের নার্ভস ব্লাড সাপ্লাই করে দেয়। The blood of the tendon is from the muscular-tendinous junction vessels in surrounding the connective tissue and osteotendinous junction থেকে আসে। এখন এখানে মাসল এবং টেন্ডনের যে জাংশন, ওখানে যে ব্লাড ভেসেল গুলো থেকে আসে, আবার কানেকটিভ টিস্যু যে কম্পোনেন্ট গুলো থাকে সেখান থেকে আসে, এবং টেন্ডন যেখানে ইনসারশন যুক্ত হচ্ছে সেখান থেকে যে ওখানে যে ব্লাড ভেসেল গুলো আছে সেখান থেকে হচ্ছে এটার ব্লাড সাপ্লাইটা আসে। এখন মেইনলি হ্যাঁ বলেন।
স্যার কথা কেটে কেটে আসছে। এখন কি শোনা যাচ্ছে? জি নেটে স্যার কোনো এখন একটা ক্লিয়ার। সমস্যা হচ্ছে, এই জন্য মাঝে মাঝে কেটে এটা একটু সমস্যা হচ্ছে, মাঝে মাঝে মনে হয় কেটে কেটে যাচ্ছে। এখন এক কথায় যদি অনেক কিছু মনে না থাকে তাহলে আপনি সরাসরি বলে দেবেন যে টেন্ডো অ্যাকিলিসের ব্লাড সাপ্লাই যে আর্টারি গুলো থেকে আসে সেগুলো হচ্ছে পেরোনিয়াল আর্টারি এবং পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি থেকে ব্লাড সাপ্লাই গুলো আসে, ঠিক আছে? এখন এটার আবার স্পেসিফিক যদি করেন তাহলে হচ্ছে যে মিড সেকশনটা, মাঝখানের সেকশনটা আসে পেরিনিয়াল আর্টারি থেকে, এবং প্রক্সিমাল এবং ডিস্টাল সেকশন এর ব্লাড সাপ্লাইটা আসে হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি থেকে। এত কিছু মনে না থাকলে একবার সরাসরি বলে দেবেন যে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি এবং হচ্ছে পেরিনিয়াল আর্টারি থেকে আসে। নার্ভ সাপ্লাই, the Achilles tendon is innervated by the sural nerve with minor contribution from other smaller branches of the tibial nerve. এখন অ্যাকিলিস টেন্ডনের অ্যানাটমি এত গুরুত্বপূর্ণ কারণ এখানে যে বিভিন্ন ধরনের যে ডিজিজ অথবা ট্রমা অথবা কন্ডিশন গুলো হয় সেগুলো জানার জন্য অ্যাকিলিস যে টেন্ডন অথবা টেন্ডো অ্যাকিলিস এটা গুরুত্বপূর্ণ। এখন এটা বললাম যে এটা সবচেয়ে স্ট্রংগেস্ট টেন্ডন, এটা লার্জেস্ট টেন্ডন। এই টেন্ডন টু কথা মানে বোঝা টেন্ডন, যাচ্ছে না। আপনারা কি সবাই বুঝতে পারতেছেন না, না কেউ কেউ কেটে কেটে যাচ্ছে? স্যার এখন ঠিক আছে আবার। স্যার এখন ঠিক আছে, একটু আগে কেটে কেটে যাচ্ছিল। হ্যাঁ, যেটা আমি বললাম যে অ্যাকিলিস টেন্ডন সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ এই কারণে যে অ্যাকিলিস টেন্ডনের বিভিন্ন যে ক্লিনিক্যাল কন্ডিশন গুলো আছে সেইগুলো যখন ট্রিটমেন্ট করার জন্য অ্যাকিলিস টেন্ডনের অ্যানাটমিটা জানা অনেক গুরুত্বপূর্ণ। এখন অ্যাকিলিস টেন্ডনে কি কি সমস্যা হতে পারে যেটা ট্রমাটিক অথবা নন ট্রমাটিক কি হতে পারে? মোস্টলি হচ্ছে অ্যাকিলিস টেন্ডনের ক্ষেত্রে ট্রমাটিক যে কন্ডিশন গুলো যেখানে অ্যাকিলিস টেন্ডন রাপচার হতে পারে, অ্যাকিলিস টেন্ডন টিয়ার হতে পারে। Achilles tendon tear of the Achilles tendon can be tiny or large, swelling and impaired movement. They may occur suddenly during activity or gradually over time. এটা অনেক ক্ষেত্রে যেটা হয় Achilles tendon tearটা যে অনেক স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে যারা জড়িত থাকে, বিশেষত বলা হয় যারা বলা হয় যে স্পোর্টস করার সময় কন্টিনিউয়াস জাম্পিং করতে হয় তাদের অনেক সময় অ্যাকিলিস টেন্ডনটা টিয়ার হতে পারে। আবার অনেক সময় অনেকে লাফ ঝাঁপ দেওয়ার সময়, দৌড় দেওয়ার সময় অ্যাকিলিস টেন্ডনটা টিয়ার হতে পারে। আর অ্যাকিলিস টেন্ডন রাপচার মানে কমপ্লিটলি যদি টেন্ডনটা রাপচার হয়ে যায় তাহলে হচ্ছে আপনি ফুটটা হচ্ছে ড্রপ করে, এবং এই ধরনের কন্ডিশনে আপনাকে সার্জারি করতে হয়। অ্যাকিলিস টেন্ডন যদি কমপ্লিটলি রাপচার হয়ে যায় অন্য কোনো চিকিৎসা দিয়ে এটা ভালো করা সম্ভব নয়, ইমিডিয়েটলি এটাকে সার্জারি করে রিপেয়ার করতে হয়। রিপেয়ার করার পরে সেটাকে ইমোবিলাইজ করে রাখতে হয় কয়েক সপ্তাহ পর্যন্ত, তারপরে পরবর্তীতে রিহ্যাবিলিটেশন করতে হয়। যদি কমপ্লিটলি রাপচার, আর ইনকমপ্লিট রাপচার হলে অনেক সময় শুধু আপনি ইমোবিলাইজেশন, সেটা প্লাস্টার অথবা যে কাস্ট অথবা স্প্রিং দিয়েও ইমোবিলাইজেশন করে রাখলে ইমপ্রুভমেন্ট করতে পারে। তারপর অ্যাকিলিস যে টেন্ডনটা, সেই টেন্ডনটা ইনফ্লামেশন হতে পারে, সেটার কারণে অনেক সময় দেখা যায় যে অনেকের পায়ের গোড়ালির পিছনের দিকে ব্যথা করতে পারে, অনেক সময় ফুলে যেতে পারে, এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে। তারপরে টেন্ডিনোসিস অনেকের হয় যে নিয়মিত, যেটা মাঝে মাঝে যদি অ্যাকিলিস টেন্ডনটা ইনফ্লামড হয় তাহলে টেন্ডনটা থিকেন্ড হয়ে যেতে পারে, সেই কন্ডিশনটাকে বলা হয় টেন্ডিনোসিস। তারপর অ্যাকিলিস বার্সাইটিস হতে পারে, যদিও এটা অ্যাকিলিস টেন্ডনের কোনো সমস্যা না, এটা অ্যাকিলিস টেন্ডনে ওখানে যে বার্সা থাকে সেইতে ইনফ্লামেশন হতে পারে, তখন সেই কন্ডিশনটাকে বার্সাইটিস বলা হয়, যেটা রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস হতে পারে। অ্যাকিলিস টেন্ডন নিয়ে কোনো কথা প্রশ্ন আছে কিনা বলেন? দুই মিনিট আছে, আমি বের হয়ে যাচ্ছি, আবার ইন করতেছি, কারণ 2 মিনিট আছে, আবার কিছুক্ষণ পরে আবার অফ হয়ে যাবে। আমি বের হয়ে আবার ইন করতেছি।
তাহলে হচ্ছে এখনকার টপিক হচ্ছে প্লান্টার ফাসা। প্লান্টার ফাসা এটাও পরীক্ষাতে গুরুত্বপূর্ণ, পরীক্ষার পাশাপাশি এটা কিন্তু ক্লিনিক্যালি এটা যে একটা বড় অংশ পেশেন্ট যাদের মাসকুলোস্কেলেটাল বিভিন্ন সমস্যা থাকে, অনেক সময় ট্রিটমেন্টের জন্য আসে, তাদের যে একটা বড় অংশ পেশেন্টের এই গোড়ালিতে ব্যথা নিয়ে আসে, বিশেষত পায়ের পাতার নিচের দিকে পিছনের দিকে ব্যথা নিয়ে অনেক পেশেন্ট কিন্তু চিকিৎসার জন্য আসে, এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে অনেকেরই যে প্লান্টার যে ফাসা থাকে সেই প্লান্টার ফাসাতে ইনফ্লামেশন থাকে, যার কারণে অনেকে পায়ের গোড়ালির নিচের দিকে কিন্তু ব্যথা করে। এবং এই ব্যথার কারণে অনেকে দেখবেন যে সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উপর ভর দিয়ে সে কিন্তু দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, তাকে অনেকক্ষণ সময় ধরে কিছু কসরত করার পরে অথবা বেশ কিছু স্টেপিং করার পরে তারপর আস্তে আস্তে ব্যথাটা কমে যেতে থাকে অনেকের। এখন প্লান্টার ফাসা এটা যে লোয়ার লিম্বের প্লান্টার যে সারফেস আছে, প্লান্টার যে সোল অফ দ্য ফুট আছে সেখানে থাকে। The plantar fascia is the fibrous, the plantar surface of the foot that connects the heel bone to the toes. It supports the arch of the foot and protects the sole from the injuries. The mainly হচ্ছে এটা কুশন হিসাবে কাজ করে, যে ফাসাটা থাকে সেই ফাসাটা কুশন হিসাবে কাজ করে। এটা যে পায়ের যে আর্চ থাকে, যে লংগিটিউডিনাল আর্চ থাকে, সেই আর্চটাকে সাপোর্ট করে। এটা আন্ডারলাইং যে ভ্যাসেল থাকে, নার্ভ থাকে, যে স্ট্রাকচার গুলো থাকে সেগুলোকে প্রোটেকশন করে। It is a thick white band of longitudinally extended collagen fibers. Some categorize it as fascia while others consider it an aponeurosis. এখন পরীক্ষাতে অনেক সময় প্রশ্নটা এইভাবে আসতে পারে, প্লান্টার ফাসা হিসেবেও আসতে পারে, আবার পরীক্ষাতে অনেক সময় প্লান্টার অ্যাপোনিউরোসিস হিসাবেও অনেক সময় পরীক্ষাতে এটা আসতে পারে। এটা লিটারালি দুইটা জিনিসই হচ্ছে, প্লান্টার ফাসা এবং প্লান্টার অ্যাপোনিউরোসিস দুইটা হচ্ছে একই জিনিস, তবে কেউ কেউ হচ্ছে যে এটাকে একটু আলাদাভাবে করে, এটা হচ্ছে প্লান্টার ফাসা। এখন এই যেটা হচ্ছে যে অনেকে যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে যে মাঝখানে যে মিডিয়াল যে পোর্শনটা থাকে, সেন্ট্রাল যে পোর্শন থাকে, এই সেন্ট্রাল পোর্শনটা যে ফাসার যে অংশটা সেটা হচ্ছে কিছুটা টেন্ডনের মতো থাকে, এই জন্য এটাকে অ্যাপোনিউরোসিস বলে। ল্যাটারাল এবং মিডিয়াল সাইডটাকে এটা হচ্ছে মেমব্রেনের মতো অথবা পর্দার মতো থাকে, এই জন্য এটাকে অনেকে আলাদাভাবে ফাসা বলার চেষ্টা করে, কিন্তু অ্যাপোনিউরোসিস অথবা প্লান্টার ফাসা হচ্ছে একই জিনিস। এখন এইটার অ্যাটাচমেন্ট কোথায়? ইট অরিজিনেটস পোস্টেরিয়রলি ফ্রম দ্য মিডিয়াল প্রসেস অফ দি টিউবারোসিটি অফ দি ক্যালকেনিয়াস। এই পিছনের দিকে এটা ক্যালকেনিয়াস থেকে অরিজিনেটেড, এবং এটা as it extends towards the 5 separate bands that extend to the proximal phalanxes। এবং দেখেন যে এখান থেকে উৎপত্তি হওয়ার পরে এটা কিন্তু যে 5টা ডিভিশন হচ্ছে, 5টা ভাগে ভাগ হচ্ছে, এবং এই ডিভাইস ইন দ্য 5 separate bands that extends to the proximal phalanxes। এখন এই ফাসার যে যদি আপনি বাইরে থেকে ভিতরের দিকে যান, তাহলে বাইরের দিকে যে স্কিন এবং সুপারফিশিয়াল ফাসার পরে যে ফাসার যে অংশটাকে সেটা সুপারফিশিয়াল লেয়ার বলা হচ্ছে, তার নিচে থেকে হচ্ছে ডিপ লেয়ার যেটা মাসেলকে আবৃত করে রাখে। The superficial layer of the plantar fascia embeds into the skin fold between the sole and toes. The deeper layer extends to embrace the digital flexor tendon and east proximal phalanx. And plantar fascia বলছিলাম যে এটা 3টা পার্ট থেকে, এটা হচ্ছে সেন্ট্রাল পার্ট, এটা ল্যাটারাল পার্ট, এটা হচ্ছে মিডিয়াল পার্ট।
এখন central part is the thickest and largest part running between the relatively thinner and less prominent medial and lateral parts. Medial and lateral parts are thin. Central part covers flexor digitorum brevis tendon. Medial part covers abductor hallucis tendon. Lateral part covers abductor digiti minimi muscle. সবগুলো মাসেলকে যে কভার করে রাখে হচ্ছে এই টেন্ডনের অংশ, এই ফাশার অংশগুলা। এখন এই ফাশা এত গুরুত্বপূর্ণ কেন? যেটা হচ্ছে যে এই ফাশা যেটা হচ্ছে কুশন হিসাবে কাজ করে, আর্টসকে মেইনটেইন করে, আন্ডারলাইং স্ট্রাকচারকে আপনাকে প্রোটেকশন দেয়। যে it fixes skin of the sole, it maintains longitudinal arcs of the foot, it helps to preserve the longitudinal arches of the foot by acting as a, it protects the vessel and nerves from the compression, it gives origin to muscle of the first layer of the sole, it divides the sole into different compartment. এখন এত কিছু তো হয়তো মনে থাকবে না, কিন্তু মেইনলি যেটা আপনাকে মনে রাখতে হবে যে এইটা হচ্ছে যে যে পায়ের যে আর্চ সেটাকে মেইনটেইন করে, লংজিটিউডিনাল আর্চকে মেইনটেইন করে, এটা আন্ডারলাইং ভ্যাসেল এবং নার্ভকে প্রোটেকশন দেয়, এটা কুশন হিসাবে করে। এটার ব্লাড সাপ্লাই টিবিয়াল আর্টারি দিয়ে এটা সাপ্লাই হয় টেন্ডন অ্যাকিলিস। নার্ভ সাপ্লাই হচ্ছে ল্যাটারাল এন্ড মিডিয়াল প্লান্টার নার্ভ দিয়ে হচ্ছে, এটা ল্যাটারাল এবং এটা হচ্ছে মিডিয়াল প্লান্টার নার্ভ দিয়ে সাপ্লাই হয়, যে নার্ভগুলো হচ্ছে টিবিয়াল নার্ভ থেকে আসে। এখন এটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, যে এই যে প্লান্টার ফাশা নিয়ে কেন এত আমি বললাম যে কিছু কিছু যে সিআরপিতে একটা বড় অংশ পেশেন্ট যারা মাসকুলোস্কেলেটাল বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসে, এই ধরনের পেশেন্টের যে একটা বড় অংশ পেশেন্ট কিন্তু প্লান্টার ফাশাইটিস অথবা প্লান্টার ফাশার সমস্যা নিয়ে আসে। এখন প্লান্টার ফাশাইটিস যেটা ইনফ্লামেশন অফ প্লান্টার ফাশা যেটা বলা হচ্ছে, যে প্লান্টার অ্যাপোনিউরোসিস যেটা বলা হচ্ছে সেন্ট্রাল যে পার্টটা সেই পার্টটা যেখানে অ্যাটাচড হচ্ছে ক্যালকেনিয়াস, এইখানে হচ্ছে ইনফ্লামেশন হয়, যার কারণে দেখা যায় যে ওখানে ব্যথা করে, করতে সমস্যা হয়। এবং এটার কারণ হচ্ছে যে যেসব বুঝেন নেই আপনার অরিজিন, মানে প্লান্টার ফাশাতে এটা এখানে অরিজিন হচ্ছে এখানে লাগতেছে আর এইদিকে হচ্ছে টু এর সাথে লাগতেছে। এখন এইখানে হচ্ছে যে প্লান্টার ফাশা যে বোনের কাছে লাগতেছে, এখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন কি জিনিস সেটা তো জানেন? প্রদাহ। প্রদাহ, যে ইনফ্লামেশন প্রদাহ যেটা হচ্ছে যে রিঅ্যাকশন অফ টিস্যু টু অল ফর্মস অফ ইনজুরি, যে আপনার যে কোনো টাইপের ইনজুরির কারণে আপনি টিস্যুতে যে রিঅ্যাকশনটা হবে সেটা হচ্ছে ইনফ্লামেশন। এখন এখানে ইনফ্লামেশন হওয়ার কারণে যেটা হয় যে প্লান্টার ফাশা যে ক্যালকেনিয়াস বোনের এখানে যেখানে অ্যাটাচড হচ্ছে, যেখানে লাগতেছে সেইখানে হচ্ছে এই ইনফ্লামেশনটা হয়, যার কারণে এই ধরনের সমস্যা যাদের থাকে প্লান্টার ফাশাইটিস, তারা যে কমপ্লেন নিয়ে ইনিশিয়ালি আসে যে তাদের পায়ের গোড়ালির নিচের দিকে ব্যথা করে, এবং এই ব্যথাটা তাদের তুলনামূলকভাবে বেশি হয় যারা লম্বা সময় ধরে পায়ের পাতার উপর ভর দিয়ে কোনো ধরনের কাজ করে, তাদের তুলনামূলকভাবে এই ধরনের অনেক বেশি হয়। তারপরে দেখা যায় যে যারা খালি পায়ে লম্বা সময় ধরে দাঁড়ায় থাকে অথবা লম্বা সময় ধরে পায়ের পাতাটাকে ইউজ করে, হবে এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। এবং ইনিশিয়ালি যে প্রেজেন্টেশন গুলো হয় সেটা হয় দেখা যায় যে, আমার কথা কি কেটে যাচ্ছে নাকি এখন? স্যার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা কি আপনি কি কেউই বুঝতে পারতেছেন না?
আমার কথা কি শুনতেছেন আপনারা? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন আমি যেটা বলতেছিলাম যে ওখানে যদি ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন কাদের হয়? যারা লম্বা সময় পায়ের উপর ভর করে যাদেরকে কাজ করতে হয় তাদের এই সমস্যা তুলনামূলকভাবে বেশি হয়। এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে যে ট্রাফিক পুলিশ, যে যাদের অনেক লম্বা সময় ধরে দাঁড়ায় কাজ করতে হয়। এটা শুধু ট্রাফিক পুলিশের হয় এটা না, এটা সব ধরনের মানুষেরই হতে পারে। তবে যারা লম্বা সময় ধরে দাঁড়ায় অথবা লম্বা সময় ধরে হাঁটা চলা করে, এই ধরনের প্রফেশনের সাথে সম্পর্ক যাদের আছে তাদের তুলনামূলকভাবে বেশি, এবং তুলনামূলকভাবে বেশি হয় যে যারা হচ্ছে যে খালি পায়ে কাজ করে তাদের দেখা যায় যে অনেকের বেশি হয়। আবার যারা যে জুতা অথবা স্যান্ডেল পরে সেটা সোলটা যদি অনেক বেশি হার্ড থাকে তাদেরও কিন্তু এই পায়ের গোড়ালিতে এই ধরনের সমস্যাগুলো দেখা যায় বেশি। এবং এই ব্যথাগুলো সাধারণত রেস্টে থাকার সময় খুব একটা না, যখন পেশেন্ট বলা হয় যে ঘুম থেকে ওঠার পরে যখন হাঁটার চেষ্টা করে, দাঁড়ানোর চেষ্টা করে, তখনই হচ্ছে এই ব্যথাটা তীব্র হয়। ট্রিটমেন্ট করতে থাকলে ব্যথাটা তুলনামূলকভাবে কমে যেতে থাকে। তবে যাদের তীব্র মাত্রার প্লান্টার ফাসাইটিস থাকে তাদের দেখা যায় যে ব্যথাটা অথবা দাঁড়ায় থাকলেও তাদের ব্যথাটা করতেই থাকে, এবং অনেক সময় দেখা যায় যে থাকে তখনও ব্যথা করে। এখন এখানে আরেকটা জিনিস হয় যে প্লান্টার ফাসাইটিস পেশেন্টদের অনেক সময় যে ক্যালকেনিয়াস যে বোনস ওখানে স্পার ফর্মেশন হয়, ওখানে এক্সট্রা বোনসে ঠোঁটের মতো বোনসের অস্তিত্ব দেখা যায়। A continuous episode of plantar fasciitis result in calcification in the posterior connection of the plantar aponeurosis, creating a calcaneal spur. কি আমি কি বললাম বোঝা গেল? আমি কি বললাম কি বুঝতে পারলেন না পারেননি? স্যার আরেকবার বলুন। যে ক্যালকেনিয়াল স্পার হচ্ছে স্পার অথবা এটা হচ্ছে যে বোনসের বলা হচ্ছে ঠোঁটের মতো একটা জিনিস, প্রজেক্টেড একটা স্ট্রাকচার, এটা স্পার বলা হয়। যে মানে বলা হয় যে কিনারার মতো একটা তৈরি হয়। এখন এটা নরমালি অনেক সময় এমনি অনেকের থাকতে পারে, যেটা তার ক্ষেত্রে কোনো ক্লিনিক্যাল কোনো সমস্যা নাও তৈরি করতে পারে। আবার আমাদের প্লান্টার ফাসাইটিস থাকে, রিপিটেড প্লান্টার ফাসাইটিসের কারণে এখানে যে ইরিটেশন হয়, এখানে যে পরিবর্তন হয়, তার কারণে দেখা যায় যে যেখানে প্লান্টার ফাসাটা অ্যাটাচড হচ্ছে ওইখানে এক ধরনের ইস্পাত তৈরি হয়, বনি প্রজেকশনের মতো হয়, ঠোঁটের মতো বোনসের অংশ দেখা যায়, যেটাকে বলা হয় ক্যালকেনিয়াল স্পার। এই জন্য অনেক সময় এই ধরনের পেশেন্ট আসলে যখন এক্সরে করতে দেওয়া হয় তখন কিছু কিছু পেশেন্টের দেখা যায় যে ক্যালকেনিয়াল স্পার পাওয়া যায়। ঠিক আছে? এই প্লান্ট আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, প্লান্টার ফাসা নিয়ে কোনো কোশ্চেন অথবা কোয়ারিজ আছে কিনা? হ্যাঁ স্যার। এখন হচ্ছে ট্রাঙ্ক মাসেলস। এখন ট্রাঙ্ক অংশটা তো কোন অংশটা সেটা আমরা সবাই জানি, ট্রাঙ্ক অথবা টর্সো বলা হয়। যে আমাদের বডির যে সেন্ট্রাল যে পোর্শনটা থাকে, যেটা আপার লিম্ব এবং লোয়ার লিম্বে বাদে বাকি যে সেন্ট্রাল পোর্শনটা থাকে হেড নেক ছাড়া, সেই অংশটাকে বলা হয় ট্রাঙ্ক অথবা টর্সো।
The trunk or torso is the central part of the body to which head and the limbs are attached. এখন এই টর্সোর ভিতরে অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে যে except for the brain, the trunk houses all the vital organs of the human body. The torso muscles attached to the skeletal core of the trunk and depending on their location are divided into two groups. এখন এই ট্রাঙ্কের ভিতরে এখানে অনেক ধরনের অর্গান থাকে, এখানে যেমন থোরাসিক ক্যাভিটিতে অনেক অর্গান আছে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অনেক অর্গান আছে, সবগুলোই হচ্ছে যে ট্রাঙ্কের ভিতরে থাকে। এখন এই ট্রাঙ্কের মাসেল গুলো দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এন্ট্রোল্যাটারাল মাসেল, এন্ট্রোল্যাটারাল এন্টেরিয়র এবং ল্যাটারাল সাইডে যেটা থাকে, আর একটা হচ্ছে পোস্টেরিয়র মাসেল অফ দ্য ট্রাঙ্ক। এখন এই মাসেল গুলো অনেকগুলো আপনারা পড়ছেন, অনেকগুলো, যেমন এই মাসেলের ভিতরে আপনাদের ট্রাপিজিয়াস মাসেল পড়ানো হয়েছিল, স্যারাটাস অ্যান্টেরিয়র, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, এগুলো সবই হচ্ছে ট্রাঙ্ক মাসেল। আবার এইগুলো মাসেলের ওই যখন হেড নেক এবং আপার লিম্ব পড়ানো হয়েছিল তখন এই মাসেল গুলো পড়া হয়েছিল, যেহেতু এই মাসেল গুলোর যে অরিজিন হচ্ছে যে আপার লিম্বের বোনসে, সেই জন্য পড়ানো হয়েছিল। এখন ট্রাঙ্ক মাসেল গুলো যে ওভারঅল কি কাজ করে, যে ট্রাঙ্ক মাসেল হ্যাভ এ ভেরি important function. They contribute to the protection of the thoracic and abdominopelvic viscera. thoracic regione যে ভিসেরা গুলো থাকে এবং অ্যাবডোমেন এবং পেলভিস রিজনে যে ভিসেরা গুলো থাকে, সেই ভিসেরা গুলোর প্রোটেকশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। যেমন আমাদের thoracic ক্যাভিটির ভিতরে হার্ট থাকে, thoracic ক্যাভিটির ভিতরে লাংস থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে এখানে স্টোমাক আছে, ইন্টেস্টাইন আছে, লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস, পিছনের দিকে কিডনি, আর পেলভিক অর্গানের ভিতরে যে ইউরিনারি ব্লাডার, তারপর হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস, তারপর ফিলোপিয়ান টিউব, ওভারি, এবং they assist essential body activities such as breathing, movement, defecation and micturition. যে এখন যে ট্রাঙ্কে যে মাসেল গুলো আছে, সেই মাসেল গুলোর ক্ষেত্রে যে কিছু কিছু মাসেল আছে যে ব্রিদিং এর সাথে, রেসপিরেশনের সাথে সম্পর্কিত। তারপর হচ্ছে যে আমাদের যে বিভিন্ন যে মুভমেন্ট গুলো হচ্ছে, যে ট্রাঙ্কের যে মুভমেন্ট গুলো আছে, সেই মুভমেন্ট গুলো এই মাসেল গুলো করে থাকে। ডেফিকেশন, যে মল ত্যাগ করা, যে এখানে যে মল ত্যাগ করা হচ্ছে, সেই মল ত্যাগ করার জন্য যে ইন্টেস্টাইনের যে স্ট্রাকচার গুলো আছে, সেখানকার পাশাপাশি যে মাসেল গুলো আছে, সেই মাসেল গুলোর মুভমেন্ট করার মাধ্যমেই যে বাউলটা মুভ হয়, ডেফিকেশন হয়। তারপর প্রস্রাবের থলি থেকে প্রস্রাবটা বাইরে বের করে আসার জন্য হচ্ছে কিছু কিছু মাসেল কাজ করে। এখন এখানে ওভারঅল ট্রাঙ্কে কি কি মাসেল আছে, সেই মাসেল গুলোর নাম এখানে দেয়া আছে। তারপরে ইন্ডিভিজুয়াল মাসেল গুলো পড়তে, এখানে অনেকগুলো মাসেল, এই মাসেল গুলো সবগুলো হয়তো আপনার যে পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ না, কিন্তু আবার কিছু কিছু হচ্ছে যেগুলো হচ্ছে যে এই ক্ষেত্রে যা মনে রাখলেই চলবে, পরবর্তীকালে সেকেন্ড ইয়ারে হয়তো আরো বিস্তারিত ভাবে তখন আপনাদেরকে কিছু কিছু মাসেল পড়তে হবে। এখন এন্টেরো ল্যাটারাল মাসেল এবং পোস্টেরিয়র ল্যাটারাল যে মাসেল গুলো আছে, এন্টেরো থোরাসিক মাসেলের ভিতর আছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, সেরাটাস অ্যান্টেরিয়র, সাবক্লাভিয়াস, এক্সটার্নাল ইন্টারকোস্টালিস, ইন্টারনাল ইন্টারকোস্টালিস, ইনারমোস্ট ইন্টারকোস্টালিস, সাবকোস্টালিস, ট্রান্সভার্সাস থোরাসিস, ডায়াফ্রাম। এই সবগুলো মাসেলই হচ্ছে এন্টেরিয়র সাইড অফ দি থোরাক্সে থাকে, এবং এর ভিতর পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, সেরাটাস অ্যান্টেরিয়র, এই মাসেল গুলো মনে হয় বলা হয়েছিল আপার লিম্ব পড়ানোর সময়। তাহলে হচ্ছে মাসেল গুলোর নাম অ্যাটলিস্ট আপনাকে প্রথমে মনে রাখতে হবে: পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, সেরাটাস অ্যান্টেরিয়র, সাবক্লাভিয়াস, এক্সটার্নাল ইন্টারকোস্টালিস, innermost intercostalis, subcostalis, transversus thoracis, diaphragm. এরপর আছে anterolateral abdominal wall muscles, এর ভিতর আছে rectus abdominis, external abdominal oblique muscle, internal abdominal oblique muscle, তারপর transversus abdominis, pyramidalis, quadratus lumborum। এই সবগুলো মাসেলই হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল। এইগুলোর বিস্তারিত সেকেন্ড ইয়ারেও আপনাদেরকে পড়তে হবে, জাস্ট এইখানে নামগুলো মনে রাখতে হবে।
এবং যেটা হচ্ছে কিছু তথ্য হয়তো আপনাকে মনে রাখতে হবে এই অ্যাবডোমিনাল ওয়ালের মাসল সম্পর্কে। তারপর আছে সাব অক্সিপিটালিস মাসল, যে অক্সিপিটাল যে বোনস আছে সেটা নিচের দিকে পিছনের দিকে, এবং কি কি মাসল থাকে, যে রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর, অবলিগাস ক্যাপিটিস সুপিরিয়র, অবলিগাস ক্যাপিটিস ইনফেরিয়র। এই মাসলগুলো সাধারণত পরীক্ষাতে খুব একটা ধরা হয় না, পরীক্ষাতে আসেও না। সুপারফিশিয়াল মাসেলস, এই মাসেলগুলো কিছু কিছু মাসেল বলা হয়েছিল যে সুপারফিশিয়ালের ভিতরে আছে ল্যাটিসমাস ডরসি, ট্রাপিজিয়াস, রম্বয়েডাস মেজর এন্ড মাইনর, লেভেটর স্ক্যাপুলি, তারপর হচ্ছে anterior, serratus posterior superior and serratus posterior inferior। আর posterior deep muscle এর ভিতরে আছে superficial, যেটা হচ্ছে যে মানে ডিপ ওর কতগুলো লেয়ার আছে, এই লেয়ারের ভিতরে সবচেয়ে সুপারফিশিয়ালি থাকে হচ্ছে স্পাইনাল ট্রান্সভার্স গ্রুপ, এর ভিতরে আছে স্প্লেনিয়াস সার্ভিসিস। ইন্টারমিডিয়েট এর ভিতরে আছে ইরেক্টো স্পাইনাল গ্রুপ অফ মাসেল, যেটার ভিতরে আছে ইলিওকোস্টালিস লঙ্গিসমাস। ডিপের ভিতরে আছে ট্রান্সভার্স সো স্পাইনাল মাসেল, এর ভিতরে আছে সেমি স্পাইনালিস মাল্টিফিডাস, তারপর আছে রোটেটরস লঙ্গাস এন্ড ব্রেভিস, ডিপেস্ট ইন্টার স্পাইনালিস, তারপর ইন্ট্রান ভার্সারি এন্ড লেভেটরস পোস্টারা। এখন এখানে অনেকগুলো মাসেল আছে, এই মাসেলগুলোর ভিতরে এতগুলো মাসেল ভালো করে পড়তে হবে, এটা পরীক্ষাতে তুলনামূলকভাবে বেশি ধরা হয়। আর আপনার যেটা হচ্ছে রেকটাস অ্যাবডোমেনে যে এক্সটার্নাল অ্যাবডোমিনাল গ্রুপে যে মাসেলগুলো আছে সেগুলো আসলে আর থোরাসিক মাসেলগুলোর ভিতরে কতগুলো আপনাদেরকে আগেই পড়ানো হয়েছিল, কিন্তু মাসেলগুলোর নাম অ্যাটলিস্ট আপনাকে যতটুকু মনে করার চেষ্টা সেটা করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। মাসেলগুলো সবগুলো একটু, মাসেলগুলোর নামগুলো অন্য মাসেলগুলো যত সহজ, এই মাসেলগুলো একটু নামগুলো একটু বিঘ্নুটা টাইপের। এখন এখানে মাসেলগুলোর যেখানে যে এন্টেরিয়র যে ট্রাঙ্কের মাসেলগুলো বলা হচ্ছে এন্টেরিয়র, এখানে পেক্টোরালিস মেজর মাসেল, তারপর হচ্ছে স্যারাটাস এন্টেরিয়র, তারপর হচ্ছে ইন্টারকোস্টাল মাসেলের ভিতরে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, তারপর হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, তারপর হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেল, এটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, এটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল, এটা হচ্ছে অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক। তারপরে এখানে আছে ক্রিমাস্টার মাসেল, এদিকে পিরামিডালিস মাসেল, এগুলো সবই হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল ট্রাঙ্কের মাসেল। এখন এই মাসেলগুলোর ভিতরে যে অ্যান্টেরোল্যাটারাল ট্রাঙ্কের মাসেলগুলোর ভিতরে মাসেলগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এর ভিতরে ট্রাঙ্ক মাসেল আছে, আবার হচ্ছে মাসেলস অফ দি, যে থোরাসিক কেজের মাসেল আছে, মাসেলস অফ দি অ্যাবডোমিনাল। এখন থোরাসিক কেজের মাসেলগুলো আছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, স্যারাটাস এন্টেরিয়র, সাবক্লাভিয়াস, ইন্টারকোস্টাল, এটা এক্সটার্নাল ইন্টারনাল এন্ড ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল, তারপর সাবকোস্টাল মাসেল, ট্রান্সভার্সাস থোরাসিস মাসেল ইনক্লুডিং দ্য ডায়াফ্রাম। এর ভিতরে আপনাদের পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, স্যারাটাস এন্টেরিয়র এই মাসেলগুলো আগেই বলা হয়েছিল, মনে আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি আপনাদের এই যে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, স্যারাটাস এন্টেরিয়র এই মাসেলগুলো তো আমি বলছিলাম, মনে হয় বলছিলাম না? জি স্যার। আপার লিম্ব পড়ানো
আপার লিম্ব পড়ানোর সময় মানে বলছিলাম, এখন এগুলো আবার রিপিট করা যাবে না। এখন যেটা হচ্ছে ওভারঅল যে থোরাসিক কেজে যে মাসেল গুলো পড়া হয়েছিল, এখন মেইনলি হচ্ছে ইন্টারকোস্টাল মাসেলটা আপনার এখানে পড়ানো হবে। বাকিগুলো আপনার আগেই পড়ানো হয়েছে, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, সাইটাস যেগুলো মেইন মাসেল। এখন ওভারঅলি থোরাসিক যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলো this muscle attached to the upper limb to the axial skeleton of trunk and support the thoracic case. They are also involved in movements of the upper limb. And এখানে যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলো কম বেশি পরিচিত। আপনাদের একটা কি বলা হচ্ছে উইঙ্গিং আপগুলোর কথা মনে বলছিলাম, ওটা কিন্তু পরীক্ষাতে অনেক গুরুত্বপূর্ণ, ওটা পড়ে। এখন পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, সাইটাস এন্টেরিয়র বাইরে মাসেল গুলো যেটার নামই হচ্ছে সাবক্লাভিয়াস, যে ক্লাভিকলের নিচে থাকে। Subclavius is a small round originates from the external head of the first rib and its costal cartilage. It inserts onto the middle third of the clavicle on its inferior aspect. তাহলে এটা হচ্ছে ফার্স্ট রিবস থেকে অরিজিনেটেড হয় এবং ইনসারশন নাই হচ্ছে ক্লাভিকলে, এবং এটার অ্যাকশন আছে বাই অ্যাক্টিং অন দি sternoclavicular joint, the subclavius anchors and depress the clavicle. The muscle also protects the subclavian vessels and brachial plexus which pass deep to it, এবং ব্রাকিয়াল প্লেক্সাস থেকে যে নার্ভগুলো বের হয় সেটা দিয়ে হচ্ছে সাবক্লাভিয়াসটা ইনারভেটেড হয়। এখন ইন্টারকোস্টাল মাসেল, এখন আজকে ইন্টারকোস্টাল মাসেল, এখন ইন্টারকোস্টাল মাসেলের ভিতরে ছিল হচ্ছে তিন ধরনের, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল আর ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল। এখন ইন্টারকোস্টাল মাসেল এগুলো পাওয়া যাচ্ছে ইন্টারকোস্টাল স্পেস, যে দুইটা রিবসের মাঝখানে যে স্পেসটা থাকে, দুইটা রিবস এবং কোস্টাল কার্টিলেজের মাঝখানে যে স্পেসটা থাকে সেটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস, এবং এই ইন্টারকোস্টাল স্পেসে থাকে হচ্ছে এই ইন্টারকোস্টাল মাসেলগুলা। এখন intercostal muscle consists of a group of three-layered muscle from the superficial to deep, external intercostal, internal intercostal and innermost intercostal muscle. এখন এই মাসেল গুলো কোন কোন জায়গা থেকে অরিজিনেট? The fiber of the intercostal external intercostal muscle originate from the inferior border of the ribs. রিবসের দুইটা বর্ডার থেকে, একটা হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র বর্ডার, এটা ইনফিরিয়র বর্ডার থেকে অরিজিনেট হয়। The extend in an intermediate direction to the superior border of the rib below. এটা হচ্ছে যে নিচের রিবসের সুপিরিয়র বর্ডারে এটা ইনসারশন নেয় এবং এটার ডিরেকশন হচ্ছে ইনফেরোমিডিয়াল। এই ডিরেকশনটা একটু মনে রাখতে হবে, কারণ এই ডিরেকশনগুলো অনেক সময় পরীক্ষাতে ধরতে পারে। এটা হচ্ছে ইনফেরোমিডিয়াল ডিরেকশন, যে নিচের দিকে এবং মাঝামাঝি যে এরকম এই আড়াআড়ি আসে। Our internal intercostal muscle extend in an infero-posterior direction from the costal group of the ribs until the superior border of the rib below. এটা হচ্ছে যে এইভাবে আসতে, আর এটা হচ্ছে যে পিছনের দিকে, যে নিচের দিকে এবং পিছনের দিকে ডিরেকশন থাকে হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এবং এটা আসে হচ্ছে কোস্টাল গ্রুপ থেকে, যে রিবসের ইনার সারফেসের ভিতরের দিকে যে সারফেসটা থাকে ওখানে কোস্টাল গ্রুপ থাকে, ওখান দিয়ে হচ্ছে অরিজিনেটর হয়, নিচের দিকে সুপিরিয়র বর্ডার অফ দি রিবে এটা অ্যাটাচড হয়। আর innermost intercostal also originate from the costal group of the ribs and insert onto the superior border of the rib below. তার মানে এখানে সবগুলো মাসেলই হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল, সবগুলোই কিন্তু উপরের রিবসের লোয়ার বর্ডার অথবা ওখানে রিবসের যে কোস্টাল গ্রুপ থাকে সেখান থেকে অরিজিন হচ্ছে, এবং নিচের দিকে হচ্ছে সুপিরিয়র বর্ডার, যে নিচের যে রিবসের সুপিরিয়র বর্ডারে ইনসারশন দিচ্ছে। এখন এই মাসেল গুলো কি কি কাজ করে? এক্সটার্নাল ইন্টারকোস্টাল এলিভেটস দ্য রিবস ডিউরিং ফোর্সড ইনিশিয়েশন,
expanding the thrust and lungs. Our internal and innermost intercostal depress the ribcage during forced expiration. This decreases the size of the thorax and lungs. দুইটার কাজের ক্ষেত্রে কিন্তু ভিন্নতার ডিফারেন্স, যে একটা ফোর্স ইন্সপিরেশনের সময় রিবস গুলোকে এলিভেট করে, যার কারণে থোরাসিক মানে রিব কেজের এটা এক্সপান্ড করে এবং যে থোরাসিক কেজের ভলিউম বেড়ে যায়, থোরাসিক যে স্পেস আছে সেখানে ভলিউম বেড়ে যায়। আর যে ইন্টারনাল এবং ইনারমোস্ট ইন্টারকোস্টাল যে রিবকে ডিপ্রেস করে এক্সপ্রেশনের সময়, যার কারণে থোরাসিক কেজের যে থোরাসিক ক্যাভিটির যে স্পেস সেগুলো কমে যায়, লাংসের ভলিউম তখন কমে যায়। All intercostal muscles are innervated by intercostal nerve. These nerves run in the intercostal group between the internal and innermost intercostal muscle. যে এক কথায় হচ্ছে যে ইন্টারকোস্টাল মাসেল গুলো ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে সাপ্লাই হয়। আজকে হচ্ছে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? No, sir. স্যার এই শীটগুলো থেকে ভালো হয়। শীট তো আপনাদের এর ভিতর এইটা ছাড়া তো বাকি সব মানে এই আজকে যেগুলো পড়ানো হলো তার বাইরে তো বাকিগুলো সব দিয়ে দেওয়া হয়েছে না? জি স্যার, দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হয়তো আজকে অথবা কালকের ভিতরে আমি পাঠিয়ে দিব। আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমি বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।